সন্ধ্যা ৭টার সময় রান্নাঘরে দাঁড়িয়ে ৩২ বছর বয়সী মীরা নিজের জন্য কফি তৈরি করছিলেন। কিন্তু কফির চেয়ে তার মনোযোগ বেশি ছিল মোবাইলের স্ক্রিনে। ইনস্টাগ্রামে তার বান্ধবী শ্বেতা মালদ্বীপর ছবি পোস্ট করেছিল। নীল সমুদ্র, চারপাশে সুন্দর দৃশ্য আর হাতে ককটেল নিয়ে এক বেপরোয়া হাসি। মীরা ছবিটি জুম করে তার দামি ডিজাইনার পোশাকটি নিচ থেকে ওপর পর্যন্ত দেখতে লাগলেন। কিন্তু চোখ তার মুখে আটকে গেল। তার মুখে ছিল এক অসাধারণ উজ্জ্বলতা আর চোখে ছিল দ্যুতি, স্বাধীনতার দ্যুতি। এক যন্ত্রণাদায়ক গভীর দীর্ঘশ্বাস মীরার বুক থেকে বেরিয়ে এলো। তিনি তার নিজের জীবনের কথা ভাবলেন। সকাল ৬টার অ্যালার্ম, বাচ্চার টিফিন, স্বামীর জলখাবার এবং তারপর শাশুড়ির কখনো শেষ না হওয়া প্রয়োজন। তার মনে হলো যেন তার পৃথিবীটা এই ৩ বিএইচকে ফ্ল্যাটের ভেতরেই সীমাবদ্ধ হয়ে গেছে। কোথায় মালদ্বীপ আর প্যারিস, আর কোথায় তার এই শ্বাসরুদ্ধকর জীবন, যেখানে তার শাশুড়ি সাবিত্রী দেবী গত ৫ মাস ধরে বিছানায় শয্যাশায়ী। তিক্ততা তার হৃদয়ে বিষের মতো ছড়িয়ে পড়ছিল। ঠিক তখনই পিছন থেকে একটি নিষ্পাপ কণ্ঠস্বর এলো। তার ৭ বছরের ছেলে রোহান দাঁড়িয়েছিল। মা, দাদির খিদে পেয়েছে। এই বাক্যটি সেই বিষের জন্য একটি স্ফুলিঙ্গের কাজ করল। মোবাইলের স্ক্রিনে হাসিমুখে থাকা শ্বেতার ছবি এবং কানে আসা ছেলের কথা দুটো মিলে এক বিস্ফোরণ হয়ে গেল। মীরা রাগে ফোনটা কাউন্টারে ছুঁড়ে মারলেন। তো আমি কি করব? মীরার কণ্ঠস্বরে চেপে থাকা সমস্ত রাগ বেরিয়ে এলো। এখানে তোমাদের দাদির জন্য কোনো 5 স্টার হোটেল খোলেনি যে প্রতি মিনিটে একটি নতুন বায়না পূরণ হতে থাকবে। রোহান তার মায়ের এই রূপ দেখে ভয় পেয়ে গেল। তার চোখে জল ভরে এলো। কিন্তু মা, দাদি সকাল থেকে চুপচাপ। নিজের ঘরে যাও। মীরা এমনভাবে চেঁচিয়ে উঠলেন যে রোহান ভয়ে দৌড়ে পালালো। ঠিক সেই মুহূর্তে ৩৪ বছরের সমীর অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন। বাড়ির পরিবেশ বুঝতে তার ১ সেকেন্ডও লাগল না। মীরা, কি হয়েছে? রোহান কাঁদছে কেন? সমীর সাহস করে জিজ্ঞেস করতেই মীরা তাকে জ্বলন্ত দৃষ্টিতে দেখলেন। সেটাই হয়েছে যা এই বাড়িতে রোজ হয়। সমীর, তোমার মা। তিনি বললেন, আমি আমার বান্ধবীদের ছবি দেখি। কেউ কোথাও ঘুরছে, কেউ পার্টি উপভোগ করছে। সবাই নিজের জীবন নিজের মতো করে যাপন করছে। আর আমি এখানে তোমার মায়ের সেবায় আমার যৌবন ক্ষয় করছি। সকালের চা থেকে শুরু করে রাতের ব্যথার ওষুধ পর্যন্ত। আর না, বাস, আর না। ঠিক আছে মীরা, তিনি নরম সুরে বললেন, তুমি ক্লান্ত হয়ে গেছ, বসো, আরাম করো, আমি দেখছি। সমীর হাত মুখ ধুলেন, ডাল চাপালেন, আটা মাখলেন, দুটো নরম রুটি সেঁকলেন। বাটিতে গরম ডাল নিলেন এবং তার মায়ের ঘরের দিকে চললেন। সাবিত্রী দেবীর ঘরটি ছিল বাড়ির সবচেয়ে অন্ধকার কোণে। একসময় সেই ঘরটি ছিল বাড়ির স্টোর রুম। মীরাই জেদ করে তার আধুনিক আসবাবপত্রের জন্য জায়গা তৈরির অজুহাতে শাশুড়ির বড় ঘরটি খালি করিয়ে তাকে সেই ছোট ঘরে স্থানান্তরিত করিয়েছিলেন। সমীর সামান্য আপত্তি করেছিলেন, কিন্তু মীরার যুক্তির কাছে তার কোনো কথা চলেনি। সমীর, বোঝো, মার এখন আর বেশি জায়গার কি দরকার? শুধু একটা বিছানাই তো চাই, আর তাছাড়া উনি শান্তি পাবেন। এরপর ৫ মাস আগে সাবিত্রী দেবী বাথরুমে পিছলে পড়ে গেলেন। সামান্য ফ্র্যাকচার হয়েছিল। ফ্র্যাকচার এখন সেরে গিয়েছিল, কিন্তু দুর্বলতা আর ব্যথার কারণে তিনি বেশি চলাফেরা করতে পারতেন না। তার সারা দিন সেই স্যাঁতসেঁতে ছোট ঘরে কাটত। মা, সমীর ভেতরে এসে বললেন। সাবিত্রী দেবীর শুকনো চোখে ছেলেকে দেখে এক ঝলক আনন্দ দেখা দিল। এসেছিস বাবা? সমীর মাকে ধরে উঠালেন এবং নিজের হাতে প্রথম লোকমাটি খাইয়ে দিলেন। মায়ের চোখে জল ছিল, খুশির অথবা হয়তো অসহায়তার। সমীর অপরাধবোধে চোখ মেলাতে পারছিলেন না। মাকে খাওয়ানোর পর তিনি বাইরে এসে মীরা, রোহান এবং নিজের জন্য রান্না করলেন। সেই রাতে বাড়িতে এক অদ্ভুত নীরবতা ছিল। মীরা খেলেন না। সমীর ভাবলেন যে তিনি পরিস্থিতি সামলে নিয়েছেন। হয়তো সকালের মধ্যে মীরার রাগ শান্ত হয়ে যাবে, কিন্তু তিনি ভুল ছিলেন। মীরা চুপচাপ বিছানায় শুয়ে অন্ধকারে ছাদের দিকে তাকিয়েছিলেন। সমীরের এই ভালোবাসা আর যত্ন তাকে আরও বেশি আঘাত করছিল। এটা ভালোবাসা নয়, একটা জোড়াতালি ছিল, সম্পর্কের ওপর লাগানো একটা ছোট প্যাচওয়ার্ক। কিন্তু মীরা এখন জোড়াতালি চাইছিলেন না। তার হৃদয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও বেশি উথলে উঠছিল। তিনি এই রোজকার সেবায় বিরক্ত হয়ে উঠেছিলেন। তিনি নিজের জীবন ফিরে পেতে চেয়েছিলেন। বন্ধুদের সাথে পার্টি, কেনাকাটা, ঘোরাঘুরি, এই সব কিছু এই বুড়ি অসহায় মহিলার কারণে শেষ হয়ে গিয়েছিল। পরের দিন সমীর অফিস থেকে বাড়ি ফিরতেই মীরা তার ল্যাপটপ নিয়ে তার পাশে বসলেন। তিনি সেটা খুললেন এবং সমীরের দিকে ঘুরিয়ে দিলেন। স্ক্রিনে একটি ওয়েবসাইট খোলা ছিল, স্বর্গধাম।
ওয়েবসাইটে হাসি মুখে থাকা বয়স্কদের ছবি ছিল, যারা সবুজ লনে দাবা খেলছেন, যোগা করছেন। আধুনিক কক্ষ আর চমৎকার সুবিধার প্রাচুর্য ছিল। এই দেখো সমীর, মীরা বললেন। সমীর বললেন, এটা কি? বৃদ্ধাশ্রম। এটা আমাকে কেন দেখাচ্ছ? ঠিক বুঝেছ তুমি, এটা কোনো সাধারণ বৃদ্ধাশ্রম নয়। মীরা একজন বিক্রয় কর্মীর মতে বলতে শুরু করলেন। এটা একটা বিলাসবহুল রিটায়ারমেন্ট হোম, 5 স্টার সুবিধা, 24 ঘন্টা ডাক্তার আর নার্স, ফিজিওথেরাপি, সৎসঙ্গ, যোগা ক্লাস। মার এখানে বাড়ির চেয়েও বেশি ভালো লাগবে। তার বয়সের মানুষজন পাবেন, তাই তার মনও ভালো থাকবে। সমীর ঘৃণায় ল্যাপটপটি দূরে ঠেলে দিলেন। মীরা, তুমি কি হুঁশে আছো? নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব? লোকে কি বলবে? উনি আমার মা, এই বাড়িতে আমার ওপর তার অধিকার আছে। লোকের কি হবে সমীর? তারা তো আমাদের জীবনযাপন করতে আসে না। মীরা তৎক্ষণাৎ জবাব দিলেন। সেখানে তার মতো আরও মানুষ থাকবে, ডাক্তার থাকবে, নার্স থাকবে, তার আরও ভালো যত্ন হবে। আমরা দুজনেই চাকরি করি, রোহানের পড়াশোনা আছে। বাস্তববাদী হও সমীর, তুমি কি তার ভালো যত্ন নিতে পারছ? তুমি সারাদিন অফিসে থাকো, আমিও কাজ করি। আমরা তাকে কি দিচ্ছি? একাকিত্ব। এটা কি ঠিক? সমীর চুপ রইলেন। মীরার কথাগুলো তার অপরাধবোধের ওপর সরাসরি আঘাত করছিল। ভাবো সমীর, মীরা তার শেষ এবং সবচেয়ে মারাত্মক তীরটি ছুড়লেন। যদি কোনোদিন তার কিছু হয় আর আমরা বাড়িতে না থাকি, তবে কি তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে? স্বর্গধামে প্রতি মুহূর্তে কেউ না কেউ তার কাছে থাকবে, তার সুরক্ষার জন্য, তার ভালো যত্নের জন্য। এই ছোট ত্যাগ কি আমরা করতে পারি না? এই শেষ যুক্তিটি তীরের মতো সমীরের হৃদয় বিঁধল। তার প্রতিরোধ দুর্বল হতে লাগল। আমি ভাবব, সমীর শেষমেশ বললেন এবং সেখান থেকে উঠে বাইরে বারান্দায় চলে গেলেন। সেই রাতে সমীর ঘুমাতে পারলেন না। একদিকে ছিল তার মায়ের মুখ, যিনি তাকে লালন পালন করে বড় করেছেন, আর অন্যদিকে তার স্ত্রীর যুক্তি, যা কোথাও না কোথাও তার কাছেও সঠিক মনে হচ্ছিল। ষড়যন্ত্রের জাল বোনা হয়ে গিয়েছিল, কিন্তু এই ষড়যন্ত্র সম্পর্কে একজন মানুষ সম্পূর্ণ অন্ধকারে ছিল, 7 বছরের রোহান। সে তার দাদিকে প্রচণ্ড ভালোবাসত। স্কুল থেকে আসার পর তার প্রথম কাজ ছিল দাদির ঘরে যাওয়া। সে তাকে সারা দিনের কথা বলত, তার আঁকা ছবি দেখাত। সাবিত্রী দেবীর শুকনো জীবনে রোহানি ছিল একমাত্র আলো। তিনি নিজের সব কষ্ট ভুলে গিয়ে তার নাতির তোতলা কথায় মগ্ন হয়ে যেতেন। মীরা এটা দেখতেন এবং জোরে পুড়ে যেতেন। তার মনে হতো যে তার শাশুড়ি তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নিচ্ছেন। তার এই ভয়ও ছিল যে রোহান বড় হয়ে তার দাদির পক্ষ নিতে পারে, তাই এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা প্রয়োজন ছিল। এক রাতে যখন রোহান ঘুমিয়ে পড়ল, মীরা আর সমীর বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। মীরা স্বর্গধামে ফোন করে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন। পরের সপ্তাহের দিনটি ঠিক করা হল। সমীর কাঁপতে কাঁপতে ফোন রাখলেন। তার হৃদয়ে এক ভারী বোঝা ছিল। তিনি মীরার দিকে তাকালেন, যিনি নিজের মেকআপ পরিষ্কার করছিলেন যেন কিছুই হয়নি। মীরা, আমরা কি ঠিক করছি তো? মীরা আয়নায় তার দিকে তাকালেন এবং একটি কৃত্রিম হাসি দিয়ে বললেন, একেবারেই ঠিক সমীর, তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে। মাও খুশি থাকবেন, আর আমরাও। তারা এই কথা সাবিত্রী দেবীকে জানাননি, কিন্তু সাবিত্রী দেবীও তার দীর্ঘ জীবনে পৃথিবীর অনেক রং দেখেছিলেন। গত কয়েকদিন ধরে বাড়িতে যে অদ্ভুত নীরবতা আর উত্তেজনা ছিল, তা তিনি অনুভব করছিলেন। তার কোনো অশুভ ঘটনার আশঙ্কা হতে লাগল। এক দুপুরে যখন মীরা কোনো কাজে বাইরে গিয়েছিলেন, সাবিত্রী দেবী সাহস করে সমীরকে তার কাছে ডাকলেন। সমীর যখন তার বিছানার পাশে বসলেন, তখন তিনি তার মায়ের চোখে চোখ রাখার সাহস পেলেন না। তিনি মেঝেতে তাকিয়ে রইলেন। কি হয়েছে বাবা? সাবিত্রী দেবী তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন। কিছুদিন ধরে খুব চিন্তিত দেখাচ্ছে, সব ঠিক আছে তো? সমীরের গলা ধরে এলো। তিনি কিছু বলতে পারলেন না, শুধু মাথা নাড়লেন। দেখ, আমি তোর মা, তোর মুখের প্রতিটি রেখা আমি পড়তে পারি। বল, কি বোঝা আছে তোর হৃদয়ে? সমীর ভেঙে পড়লেন। তিনি নিজের মাথা মায়ের কোলে রাখলেন এবং শিশুর মতো কাঁদতে লাগলেন। মা, আমাকে ক্ষমা করে দাও। মীরা বলছে আমরা তোমার যত্ন ঠিকমতো নিতে পারছি না। সে বলছিল যে। সাবিত্রী দেবী তার কথাটি শেষ করলেন। আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, তাই না? সমীর অবাক হয়ে মাথা তুললেন। আপনি কি করে জানলেন? সাবিত্রী দেবীর চোখ থেকে দুটি অশ্রুবিন্দু গড়িয়ে তার কুঁচকানো গাল বেয়ে নামল। এক মা সব জানতে পারে বাবা। আমি তোমাদের উপর বোঝা হয়ে গেছি, তাই না? না মা, এমন নয়। সমীর কৈফিয়ত দিতে চাইলেন। মিথ্যা বলিস না সমীর, সাবিত্রী দেবী বললেন।
আমি এই বাড়িটাকে নিজের রক্ত ঘাম দিয়ে সিঞ্চন করেছি, নিজের সব ইচ্ছা মেরে তোর সব আবদার পূরণ করেছি, এই জন্য যে একদিন তুই আমাকে এই বাড়ি থেকেই বের করে দিবি। সমীর অপরাধ বোধে যেন মাটির সাথে মিশে যাচ্ছিলেন। বাবা, আমি বেশি দিনের অতিথি নই, আর যে কটা শ্বাস বাকি আছে তা নিজের পরিবারের মাঝে, নিজের নাতির মুখ দেখতে দেখতে নিতে চাই। আমাকে সেই অচেনা জায়গায় পাঠিও না। আমি এই বাড়ির এক কোণে পড়ে থাকব, কাউকে কোনো কষ্ট দেব না, শুধু আমার শেকড় থেকে আমাকে উপড়ে ফেলিস না। সাবিত্রী দেবীর হাত জোর করা ছিল। এক মা নিজের ছেলের কাছে কাকুতি মিনতি করছিলেন। ঠিক সেই মুহূর্তে 7 বছরের রোহান, যে স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি এসেছিল, দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। বৃদ্ধাশ্রম, এই শব্দটি সে তার কোনো গল্পের বইতে পড়েছিল, সেই জায়গা যেখানে বুড়ো মানুষদের ছেড়ে আসা হয়। এটা শুনে তার ছোট্ট হৃদয় কেঁপে উঠিল। তার প্রিয় দাদি কি তাকে ছেড়ে চলে যাবেন? সে দৌড়ে ভেতরে এলো এবং তার দাদিকে জড়িয়ে ধরল। না দাদি, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে যেতে দেব না। সে হাউমাউ করে কাঁদতে লাগল। সাবিত্রী দেবী তার নাতিকে বুকে জড়িয়ে নিলেন। তার অশ্রু আর থামার নাম নিচ্ছিল না। দাদি মা আর নাতির কান্না মিলে সমীরের অপরাধ বোধকে আরও গভীর করে তুলল। তার মনে হল সে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। সেই সন্ধ্যায় মীরা বাড়ি ফিরলে সমীর সাহস করে বললেন, মীরা, আমি এটা করতে পারব না, মা কোথাও যাবেন না, এটা তারও বাড়ি। মীরা যখন রোহানের ফোলা চোখ আর সমীরের দৃঢ় মুখ দেখলেন, তখন তিনি বুঝলেন যে কি হয়েছে। কিন্তু তিনি হার মানার পাত্রী ছিলেন না। সেই রাতে তিনি কোনো তর্ক করলেন না। তিনি অন্য এবং আরও বিপজ্জনক একটি অস্ত্র ব্যবহার করলেন, নীরবতা। তিনি সমীরের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। বাড়িতে এমনভাবে থাকতে লাগলেন যেন তিনি কোনো অচেনা মানুষ। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। এই মানসিক নির্যাতন সমীরের দৃঢ় সংকল্প ভাঙার জন্য যথেষ্ট ছিল। 2 দিন পর সমীর হার মানলেন। তিনি নিজেকে এবং তার মাকে প্রতারিত করে বললেন, ঠিক আছে মীরা, যেমন তুমি বলো, কিন্তু আমরা শুধু কিছুদিনের জন্য তাকে সেখানে পাঠাচ্ছি। একবার পরিবেশ বদলে গেলে আমরা তাকে ফিরিয়ে আনব। মীরা মনে মনে হাসলেন। তিনি জানতেন যে একবার যায় সে আর ফিরে আসে না। আর্তনাদ উপেক্ষা করা হয়েছিল। এক ছেলে তার অসহায় মায়ের কথা নয়, বরং তার জেদি স্ত্রীর কথা শুনলেন। অবশেষে সেই দিন এলো। সকাল থেকেই বাড়িতে এক অদ্ভুত শ্বাসরুদ্ধকর নীরবতা বিরাজ করছিল। সূর্য মেঘের আড়ালে মুখ লুকিয়েছিল, যেন সেই পাপের সাক্ষী হতে চায় না। সাবিত্রী দেবী সারা রাত ঘুমাতে পারেননি। তিনি সকালে স্নান সেরে তার সেই শাড়িটি পরলেন যা তার স্বামীর খুব পছন্দ ছিল। তিনি তার সব গয়না খুলে একটি বাক্সে রেখে দিয়েছিলেন। মীরা একটি ছোট ব্যাগ তৈরি করেছিলেন যাতে তার কিছু কাপড় আর প্রয়োজনীয় জিনিস ছিল। তিনি এমনভাবে আচরণ করছিলেন যেন বিশেষ কিছু হয়নি, যেন মা কিছুদিনের জন্য ছুটিতে যাচ্ছেন। কিন্তু তার চোখের চুড়ি আর হাতের অস্থিরতা তার ঘাবড়ে যাওয়া প্রকাশ করছিল। সমীরের অবস্থা ছিল সবচেয়ে খারাপ। তিনি তার মায়ের দিকে তাকাতে পারছিলেন না। তিনি বারবার ঘড়ি দেখছিলেন, চাইছিলেন যে এই সব তাড়াতাড়ি শেষ হয়ে যাক। সাবিত্রী দেবী কিছু বললেন না। তিনি শুধু একবার নিজের ঘরকে, সেই বাড়ির দেওয়ালগুলোকে, সেই মন্দিরকে যেখানে তিনি রোজ পূজা করতেন, মন ভরে দেখে নিলেন। তার শান্ত চোখে বিদায়ের এক গভীর বিষণ্ণতা ছিল। যখন তারা যাওয়ার জন্য প্রস্তুত হলেন, রোহান, যে এতক্ষণ চুপচাপ সব দেখছিল, হঠাৎ দৌড়ে গিয়ে তার দাদির পা জড়িয়ে ধরল। দাদি, যেও না, প্লিজ যেও না, আমি তোমাকে ছাড়া থাকব না। তার চিৎকারে বাড়ির নীরবতা ভেঙে গেল। মীরা তাকে টেনে আলাদা করার চেষ্টা করলেন। রোহান, জেদ করো না, দাদি শুধু কিছুদিনের জন্য যাচ্ছেন, তারপর ফিরে আসবেন। না, তুমি মিথ্যা বলছ, তুমি দাদিকে চিরতরে পাঠাচ্ছ। শিশুটি সত্য জানত। তার নিষ্পাপ চোখ সেই ষড়যন্ত্রটি পড়ে নিয়েছিল যা বড়রা তাদের চালাকি দিয়ে লুকানোর চেষ্টা করছিল। সাবিত্রী দেবী ঝুঁকে তার নাতির কপারে চুম্বন করলেন। তার অশ্রু রোহানের গালে পড়ল। নিজের খেয়াল রাখিস আমার সোনা, খুব পড়াশোনা করিস। তার কণ্ঠস্বর ভেঙে গিয়েছিল। সমীর কোনো মতে রোহানকে ধরলেন এবং মীরা সাবিত্রী দেবীকে ধরে গাড়ির দিকে নিয়ে যেতে শুরু করলেন। সাবিত্রী দেবী একবার ঘুরে নিজের বাড়ির দিকে শেষবারের মতো তাকালেন, আর তার চোখ থেকে জল ঝরতে লাগল। রোহান বাড়ির ভেতর থেকে চিৎকার করছিল, দাদি, দাদি। তার কণ্ঠস্বর বহু দূর পর্যন্ত তাদের পিছু করল। স্বর্গধাম শহর থেকে বেশ দূরে ছিল। গাড়ি সেখানে পৌঁছালে উঁচু দেওয়াল আর একটি বিশাল লোহার গেট তাদের স্বাগত জানাল।
যেমন ওয়েবসাইটে দেখানো হয়েছিল, আশ্রম বাইরে থেকে খুব সুন্দর ছিল, সবুজ লন, ফুলের বাগান, কিন্তু বাতাসে এক অদ্ভুত বিষণ্ণতা আর অসহায়ত্বের গন্ধ মিশেছিল। ভেতরের পরিবেশ আরও শীতল ছিল। একজন ম্যানেজার তাদের কিছু ফর্ম পূরণ করতে দিলেন এবং তারপর একজন সহকারী সাবিত্রী দেবীকে তার ঘরের দিকে নিয়ে গেলেন। সেটা ছিল একটি ছোট ঘর, যেখানে ওষুধ আর ফিনাইলের এক মিশ্র গন্ধ ছিল। ঘরে দুটি বিছানা ছিল। অন্য বিছানায় একজন বয়স্ক মহিলা বসেছিলেন, যার নাম ছিল সারদা। তিনি জানালা দিয়ে বাইরে দেখছিলেন। মীরা একটি কৃত্রিম উৎসাহ নিয়ে বললেন, দেখুন মা, কত সুন্দর ঘর, আর আপনার সঙ্গীও আছেন কথা বলার জন্য। সাবিত্রী দেবী চুপচাপ বিছানায় বসলেন। সারদা ধীরে ধীরে নিজের ঘাড় ঘোরালেন। তার চোখ জলে ভরা ছিল। তিনি একবার মীরাকে দেখলেন, তারপর সমীরকে, আর শেষে সাবিত্রী দেবীকে। তার মুখে কোনো ভাব ছিল না। সমীর ইতস্তত করে বললেন, মা, আমরা পরের সপ্তাহে আবার আসব, নিজের খেয়াল রাখবেন করবে। আর সে ফোন কেটে দিল। প্রিয়ার ওই রূঢ় জবাবে খুব রাগ হল। এ কেমন মানুষ, নিজেদের মা মারা যাচ্ছে আর এদের আসার ফুরসাত নেই। সাবিত্রী দেবীর অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকল। তিনি এখন পুরোপুরি শয্যা নিয়েছিলেন। তিনি এক ধীর, যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করছিলেন। আপনজনদের থেকে দূরে এক অচেনা জায়গায় তার নাতির এক ঝলক দেখার অসম্পূর্ণ বাসনা নিয়ে। হয়তো তিনি একজন মা হওয়ার মূল্য চোকাচ্ছিলেন। আরও ২ সপ্তাহ কেটে গেল। সমীর এবং মীরা নিজেদের জীবনে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে তারা স্বর্গধাম থেকে আসা ওই ফোন কলটার কথা প্রায় ভুলেই গিয়েছিল। তারা নিজেদেরকে এই বলে বিশ্বাস করালো যে নার্স নিশ্চয়ই বাড়িয়ে বলছে, একদিন চলে যাবে তাদের সাথে দেখা করতে। সেই রাতে তারা একটা লেট নাইট পার্টি থেকে ফিরেছিল। মীরা খুব খুশি ছিল। অনেক দিন পর সে তার বন্ধুদের সাথে এত উপভোগ করেছিল। সমীরও মদের নেশায় নিজের দুঃখ ভোলার চেষ্টা করছিল। তারা সবেমাত্র ঘুমিয়েছিল যে মাঝরাতে সমীরের ফোন বেজে উঠল। ঘুম জড়ানো অবস্থায় সে ফোন তুলল। হ্যালো। অপর প্রান্ত থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর এলো। মিস্টার সমীর বলছেন? হ্যাঁ, আমি স্বর্গধাম থেকে ম্যানেজার শর্মা কথা বলছি। আপনাকে এখনই এখানে আসতে হবে। আপনার মা সাবিত্রী দেবীর অবস্থা খুবই গুরুতর। সমীরের নেশা এক মুহূর্তে দূর হয়ে গেল। সে বিছানায় উঠে বসল। কি হয়েছে তার? তার নিঃশ্বাস খুব আস্তে চলছে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন, তিনি হয়তো সকাল পর্যন্তও থাকবেন না। তিনি শুধু আপনার এবং তার নাতির নাম নিচ্ছেন। আপনি যদি তার সাথে শেষবারের মতো দেখা করতে চান, তাহলে তাড়াতাড়ি চলে আসুন। ফোন কেটে গেল। সমীরের হাত পা কাঁপতে থাকল। সে মীরাকে ঝাঁকিয়ে জাগাল। মীরা, ওঠো, মা খুব সিরিয়াস, আমাদের আশ্রমে যেতে হবে। মীরারও ঘুম ভেঙে গেল। এক অজানা ভয় তাকে জাপটে ধরল। তারা দুজন তাড়াহুড়ো করে জামা বদলে গাড়ির দিকে দৌড়াল। সমীর পাগলের মতো গাড়ি চালাচ্ছিল। তার মাথায় শুধু ম্যানেজারের কথাগুলো ঘুরছিল। আপনি যদি তার সাথে শেষবারের মতো দেখা করতে চান। মীরা চুপচাপ বসেছিল। তার বুক জোরে জোরে ধুকধুক করছিল। তার নার্স প্রিয়ার সতর্কবাণী মনে পড়ছিল। যদি আমরা আগেই আসতাম, এই চিন্তা তার মাথায় ঘুরতে থাকল। যখন তারা স্বর্গধামে পৌঁছাল, তখন ভোর ৪টা বাজল। আশ্রমে এক ভয়াবহ নীরবতা বিরাজ করছিল। ম্যানেজার এবং নার্স প্রিয়া তাদের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। তাদের মুখ ম্লান ছিল। মা কেমন আছেন? সমীর হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করল। ম্যানেজার মাথা নিচু করে নিলেন। আমরা দুঃখিত মিস্টার সমীর, আপনি 10 মিনিট দেরি করে ফেললেন। কি কি মানে? মীরা কাঁপতে থাকা কণ্ঠে জিজ্ঞাসা করল। নার্স প্রিয়ার চোখে জল ছিল। আম্মাজি আর নেই, মাত্র 10 মিনিট আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তার নাতি রোহনের নাম ডাকতে ডাকতে। এটা শুনে সমীর এবং মীরার উপর যেন বাজ পড়ল। তারা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তাদের নিজেদের কানকে বিশ্বাস হচ্ছিল না। না, এমন হতে পারে না। সমীর বিড়বিড় করল, আমি আমার মায়ের সাথে শেষবারের মতো দেখা করতেও পারলাম না। সে সেখানেই হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ল। মীরা দেওয়ালের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকল। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। নার্স প্রিয়া এগিয়ে এসে সমীরের হাতে একটা ছোট কাপড়ের পুঁটলি রাখল। এটা তার হাতে ছিল। সমীর কাঁপতে থাকা হাতে সেই পুঁটলিটা খুলল। ভিতর থেকে রোহনের সেই পুরনো, ভাঁজ করা ছবিটি বেরিয়ে এলো। ছবির পিছনে সাবিত্রী দেবীর কাঁপতে থাকা হাতে কিছু লেখা ছিল, ঠাকুমা তোমাকে খুব ভালোবাসে আমার বাচ্চা। ওই ছবিটা দেখেই সমীর হাউ হাউ করে কেঁদে উঠল।
সে অসহায় এবং নিরুপায় বোধ করছিল। মীরা দূরে দাঁড়িয়ে এইসব দেখছিল। অপরাধ বোধের এক গভীর সমুদ্র তার ভিতরে উপচে পড়ছিল, যার মধ্যে সে ডুবে যাচ্ছিল। সে তার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর আজ প্রকৃতি তাদের এই পৃথিবী থেকেই বের করে দিল। এটা এমন এক ভুল ছিল যার ক্ষমা পাওয়া অসম্ভব ছিল। সাবিত্রী দেবীর অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি এক অদ্ভুত তাড়াহুড়ো এবং অপরাধবোধের ছায়ায় সম্পন্ন হল। সমীর এক জীবন্ত লাশ হয়ে গিয়েছিল। সে কারো সাথে কথা বলত না, শুধু শূন্যে তাকিয়ে থাকত। সমস্ত ব্যবস্থা তার বন্ধুরা এবং কিছু দূরের আত্মীয়রা মিলে করল। মীরা নিজেকে বাড়ির কাছে ব্যস্ত রাখার চেষ্টা করল, যাতে তার কিছু ভাবার সুযোগ না হয়। কিন্তু ঘরের প্রতিটি কোণ, প্রতিটি জিনিস তাকে সাবিত্রী দেবীর কথা মনে করিয়ে দিচ্ছিল। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যখন আত্মীয়রা জড়ো হল, কেউ সরাসরি কিছু বলল না, কিন্তু তাদের ফিসফিসানি অনেক কিছু বলে দিচ্ছিল। বেচারা শেষ সময়ে ছেলে বউয়ের মুখও দেখতে পেল না। বৃদ্ধাশ্রমে মরা লেখা ছিল কপালে। আজকালকার ছেলেপেলেরা এমনই হয়। এই কথাগুলো মীরার কানে পৌঁছাচ্ছিল এবং তাকে ভিতর থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। রোহনকে যখন বলা হলো যে তার ঠাকুমা এখন ঈশ্বরের কাছে চলে গেছেন এবং আর কোনোদিন ফিরে আসবেন না, সে কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে কাঁদলও না, চিৎকারও করল না, শুধু চুপ হয়ে গেল। অন্তিম ক্রিয়ার পর যখন সবাই চলে গেল, তখন ঘরে এক অসহনীয় নীরবতা নেমে এলো। এটা সেই শান্তি ছিল না যা মীরা চেয়েছিল, এটা মৃত্যুর মতো নীরবতা ছিল। সেই রাতে সমীর প্রথমবার সাবিত্রী দেবীর সেই ঘরে গেল যাকে মীরা স্টোর রুম বানিয়ে দিয়েছিল। সে দরজা খুলল। ভিতরে ধুলো আর অন্ধকারের রাজত্ব ছিল। সে আলো জ্বালাল। কোণে সাবিত্রী দেবীর সিন্দুকটি পড়েছিল। সমীর তার কাছে গিয়ে বসল। সে সিন্দুক খুলল। তাতে তার শাড়ি, পূজার বই, তার হাতে বোনা সোয়েটার এবং কিছু পুরনো ছবি ছিল। প্রতিটি জিনিস থেকে তার গন্ধ আসছিল। সমীর একটা শাড়ি নিজের মুখে চেপে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। মীরা দরজায় দাঁড়িয়ে এইসব দেখছিল। তার ভিতরে তার স্বামীর কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার সাহস ছিল না। দিন কাটতে থাকল, কিন্তু বাড়ির পরিবেশ পাল্টাল না। সমীর এবং মীরার মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়াবহ পরিবর্তন এসেছিল রোহনের মধ্যে। সে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। সে শুধু তার ড্রয়িং বুক এবং তার ঠাকুমার সেই পুরনো শাল নিয়ে সময় কাটাত, যা সে তার চলে যাওয়ার পর তার ঘর থেকে তুলে এনেছিল। সে শালটি গায়ে জড়িয়ে এক কোণে বসে পড়ত এবং ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় তাকিয়ে থাকত। তার হাসি, তার দুষ্টুমি, তার কণ্ঠস্বর সব কিছু যেন সেই বাড়ি থেকে চিরকালের জন্য চলে গিয়েছিল। মীরা তার সাথে কথা বলার জন্য সম্ভাব্য সব চেষ্টা করল। সে তাকে খেলনা এনে দিল, তাকে বাইরে পার্কে নিয়ে গেল, তার পছন্দের খাবার তৈরি করল। কিন্তু রোহনের ওপর কোনো কিছুরই কোনো প্রভাব পড়ল না। মীরা যে স্বাধীনতার জন্য তার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই স্বাধীনতা এখন তাকে এক ভয়ানক একাকিত্বের রূপ ধরে দংশন করছিল। তার স্বামী তার সাথে কথা বলত না, তার ছেলে তার দিকে তাকাতও না। বাড়ির দেওয়ালগুলো তাকে গ্রাস করতে আসছিল। তার বারবার সাবিত্রী দেবীর শেষ অসহায় চাহনি মনে পড়ত। তার মনে হতো যেন সেই চোখ দুটো সব সময় তার পিছু তাড়া করছে। 1 মাস কেটে গেল, কিন্তু রোহনের নীরবতা ভাঙল না। সে স্কুলেও কারোর সাথে কথা বলত না, কোনো কার্যকলাপে অংশ নিত না। সে শুধু তার ক্লাসের এক কোণে বসে থাকত। এখন তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। মীরা এবং সমীর তাকে শহরের সেরা ডাক্তার এবং থেরাপিস্টদের কাছে নিয়ে গেল। প্রতিটি ডাক্তারই একই কথা বলল, বাচ্চার কোনো শারীরিক সমস্যা নেই, এটা একটা গভীর মানসিক আঘাত, যাকে ট্রমাটিক মিউটিজম বলে। বাচ্চা তার জীবনের সবচেয়ে সুরক্ষিত জিনিস, তার ঠাকুমাকে হারিয়েছে, এবং তিনি যেভাবে চলে গেছেন সেই ঘটনাটা তার মনে খুব গভীর প্রভাব ফেলেছে। সে বাইরের জগৎ থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজের চারপাশে নীরবতার একটা দেওয়াল তৈরি করে ফেলেছে। মীরার জন্য প্রতিটি দিন এক নতুন শাস্তি নিয়ে আসত। সে সকালে উঠত এবং তার ছেলের নীরব মুখের দিকে তাকাত। সে তাকে নিজের হাতে খাইয়ে দিত, কিন্তু সে কোনো ভাবান্তর ছাড়াই মেশিনের মতো খেয়ে নিত। সে তার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত, তাকে গল্প শোনাত, কিন্তু রোহনের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আসত না। কখনো কখনো রাতে রোহন ঘুমের মধ্যে বিড়বিড় করত, ঠাকুমা, ঠাকুমা কোথায় তুমি?
আর এটা শুনে মীরার প্রাণ উড়ে যেত। সমীর তার ছেলের এই অবস্থা দেখতে পারত না। সে সকালে তাড়াতাড়ি বেরিয়ে যেত এবং গভীর রাতে ফিরত, যখন রোহন ঘুমিয়ে পড়ত। সে মীরার সাথে নিজেকেও এই সবের জন্য দায়ী মনে করত। বাড়ি এখন আর বাড়ি ছিল না, একটা হাসপাতালে পরিণত হয়ে গিয়েছিল, যেখানে একজন রোগী ছিল এবং দুজন অসহায়, অপরাধবোধে জর্জরিত পরিচর্যাকারী ছিল। মীরার সমস্ত আধুনিক চিন্তা, তার সমস্ত আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গিয়েছিল। যে স্বাধীনতার জন্য সে এত বড় পাপ করেছিল, তা এখন এমন এক কারাগারে পরিণত হয়ে গিয়েছিল, যার গড়াদ অদৃশ্য হলেও খুব শক্তিশালী ছিল। একদিন মীরা রোহনের ঘর পরিষ্কার করছিল। সে বিছানার নিচে তার পুরনো ড্রয়িং বুকটা খুঁজে পেল। সে সেটা খুলল। গত কয়েক সপ্তাহে রোহন তাতে শত শত ছবি এঁকে ফেলেছিল। প্রতিটি ছবিতে একটাই গল্প ছিল, একটি বাড়ি যেখান থেকে দুজন লোক একজন বুড়িকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। একটা ছোট বাচ্চা কাঁদছে। তার পরের ছবিতে সেই বুড়িটা এক অন্ধকার জায়গায় একা বসে আছে। আর শেষ ছবিতে সেই মহিলাটি একটা তারায় পরিণত হয়ে গেছেন, আর নিচে সেই বাচ্চাটা একা দাঁড়িয়ে তাকে দেখছে। ওই ছবিগুলো দেখে মীরার আত্মা কেঁপে উঠল। একটা 7 বছরের বাচ্চা তার ছোট্ট মনে পুরো ট্র্যাজেডিটাকে কিভাবে বুঝল আর অনুভব করল, এটা দেখে সে শিউরে উঠল। তার ছেলে একটা জীবন্ত লাশ হয়ে গিয়েছিল, আর এর কারণ অন্য কেউ নয়, সে নিজে। সমীরের এক বন্ধু তাদের এক অবসরপ্রাপ্ত প্রবীণ শিশু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভার্মার কথা বলল। তিনি তার অপ্রচলিত কিন্তু কার্যকর পদ্ধতির জন্য পরিচিত ছিলেন। হতাশ সমীর এবং মীরা এক শেষ আশা নিয়ে রোহনকে তার কাছে নিয়ে গেল। ডাক্তার ভার্মা রোহনকে খেলনা নিয়ে এক কোণে ছেড়ে দিলেন এবং সমীর ও মীরার সাথে কথা বলা শুরু করলেন। তিনি পুরো গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনলেন। মীরা কিছু না লুকিয়ে কেঁদে কেঁদে তার সব ভুল স্বীকার করল। সবকিছু শোনার পর ডাক্তার ভার্মা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, আপনার ছেলে তার কণ্ঠস্বর হারায়নি। সে সেটাকে নিজে থেকে দূরে সরিয়ে দিয়েছে। সে সেই পৃথিবীর সাথে কথা বলতে চায় না যে তার ঠাকুমাকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। তার নীরবতা, তার প্রতিবাদ, তার অস্ত্র। কিন্তু আমরা কি করব ডাক্তার সাহেব? সমীর অসহায়ভাবে জিজ্ঞাসা করল। সে কি কখনো ঠিক হবে না? ডাক্তার ভার্মার রোহনের দিকে তাকালেন, যে চুপচাপ একটা কাঠের ঘোড়ার দিকে তাকিয়েছিল, তাকে ছুঁয়েও দেখছিল না। ওষুধ এবং থেরাপি এই ক্ষেত্রে কাজ করবে না, কারণ এই রোগ শরীরের নয়, আত্মার। তার মনে যে ক্ষটা তৈরি হয়েছে সেটা সারানোর জন্য প্রলেপও সেই রকমই দরকার। কেমন প্রলেপ? মীরা আশান্বিত হয়ে জিজ্ঞাসা করল। ডাক্তার ভার্মা সরাসরি মীরা এবং সমীরের চোখে তাকিয়ে বললেন, আপনি বাচ্চার কাছ থেকে তার ঠাকুমাকে কেড়ে নিয়েছেন। তাকে সুস্থ করার জন্য আপনাকে তার ঠাকুমাকে তাকে ফিরিয়ে দিতে হবে। এটা শুনে সমীর এবং মীরা অবাক হয়ে গেল। মানে কি? এটা কিভাবে সম্ভব? তিনি তো এখন এই পৃথিবীতে। সমীরের কথা অসম্পূর্ণ থেকে গেল। আমি জানি, ডাক্তার ভার্মা শান্তভাবে বললেন। আমি তাকে শারীরিকভাবে ফিরিয়ে আনার কথা বলছি না। আমি তার উপস্থিতি, তার স্মৃতি, তার অনুভূতিকে এই বাড়িতে ফিরিয়ে আনার কথা বলছি। রোহনের মাথায় এটা গেঁথে গেছে যে তার ঠাকুমাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল, তাই তিনি চলে গেছেন। আপনাকে তার এই বিশ্বাসটা ভাঙতে হবে। আপনাকে তাকে এই ভরসা দিতে হবে যে তার ঠাকুমা আজও এই বাড়ির অংশ, সম্মানিত এবং তাকে ভালোবাসা হয়। তারপর যেমন যেমন সে বড় হবে, সে নিজে থেকেই সত্যকে মেনে নিতে শিখবে। কিন্তু আপাতত এই সব করাটা খুব জরুরি। ডাক্তারের এই যুক্তি এতটাই অদ্ভুত ছিল যে এক মুহূর্তের জন্য মীরা আর সমীরের মনে হল যে তিনি মজা করছেন। কিন্তু আমরা এটা করব কিভাবে? মীরা জিজ্ঞাসা করল। আপনাকে আপনার বাড়িকে পাল্টাতে হবে, ডাক্তার ভার্মা বোঝালেন। আপনাকে সাবিত্রীজির ঘরটিকে ঠিক সেই রকম করতে হবে যেমনটা তিনি থাকত। তার জিনিসপত্র, তার ছবি, সবকিছু আবার নিজেদের জায়গায় রাখুন। আপনাকে এই নাটকটা করতে হবে, বা ইউঁ কাহে এই সত্যকে বাঁচতে হবে যে তিনি আজও আপনাদের সাথে আছেন। আপনাকে তার সাথে কথা বলতে হবে, তার পছন্দের খাবার রান্না করতে হবে, তাকে রোহনের দৈনন্দিন রুটিন সম্পর্কে জানাতে হবে। আপনাকে রোহনের সামনে এটা প্রমাণ করতে হবে যে তার ঠাকুমা কোথাও যাননি, আমরা তাকে দেখতে পাই না, কিন্তু তিনি এখানেই আছেন। এটা শুনে সমীর এবং মীরা হতবাক হয়ে গেল। একজন মৃত মানুষের উপস্থিতিকে আবার জীবিত করা, এটা ছিল পাগলামি, কিন্তু এটাই ছিল তাদের শেষ আশা। এটা খুব কঠিন হবে, ডাক্তার ভার্মা সতর্ক করলেন। এটা আপনাদের জন্য একটা তপস্যার মতো হবে,
কিন্তু আপনারা যদি আপনাদের ছেলেকে ফিরে পেতে চান তাহলে এটাই একমাত্র পথ। সমীর এবং মীরা অসহায় চোখে একে অপরের দিকে তাকালো। এটা এমন একটা পথ ছিল যেখানে হেঁটে হয় তারা তাদের ছেলেকে ফিরে পেতে পারত অথবা পুরোপুরি পাগল হয়ে যেতে পারত। কিন্তু তাদের কাছে এখন হারানোর মতো আর কিছু বাকি ছিল না। বাড়ি ফেরার পর সমীর এবং মীরা অনেক ঘণ্টা ধরে চুপচাপ বসে রইল। ডাক্তারের কথাগুলো তাদের কানে বাজছিল। একজন মৃত ব্যক্তির উপস্থিতিকে পুনরায় তৈরি করা, এই ভাবনাটাই ছিল ভয়ঙ্কর এবং অবাস্তব। আমরা কি এটা করতে পারব সমীর? মীরা জিজ্ঞেস করল। আমাদের আর কোনো উপায় আছে কি মীরা? করতে তো হবেই। সমীরের কণ্ঠে অসহায়তা ছিল। সেই রাতে তারা সেই স্টোররুমের দরজা খুলল, যেখানে মালপত্র ঠাসা ছিল। তারা এক এক করে জিনিস বাইরে বের করা শুরু করল। সাবিত্রী দেবীর বিছানা বাইরে আনা হল, তারপর তার আলমারি, তার আরাম কেদারা এবং সেই পুরনো সিন্দুক। প্রতিটি জিনিসের ওপর ধুলোর পুরো আস্তরণ জমেছিল। মীরা যখন সাবিত্রী দেবীর কাপড় তুলল, তখন সেই কাপড় থেকে আসা ভিক্সের গন্ধ মীরার নাকে লাগল। এটা সেই গন্ধ ছিল যা মীরার অপছন্দ ছিল। আজ সেই গন্ধই তাকে কাঁদিয়ে দিল। সে কাপড়গুলোকে বুকে চেপে ধরে মাটিতে বসে পড়ল এবং কাঁদতে থাকল। পরে দুদিন ধরে তারা দুজন সেই ঘরটাকে আবার সাজাতে লাগল। তারা দেওয়ালে রং করালো, তার বিছানায় নতুন চাদর পাতল, তার আরামকে দ্বারা জানালার কাছে রাখল, যেখান থেকে বাইরের গাছ দেখা যেত। সবচেয়ে কঠিন মুহূর্ত এলো যখন মীরা সেই সিন্দুকটা খুলল। তার ভিতর থেকে সাবিত্রী দেবীর হাতে বোনা একটা ছোট্ট সোয়েটার বেরিয়ে এলো। তাতে রোহন লেখা ছিল। হয়তো তিনি এটা তার নাতির জন্য বুনছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। সেই অসম্পূর্ণ সোয়েটার দেখে মীরার বুক ফেটে গেল। সে কত ছোট ছোট আনন্দকে তার ঘৃণার আগুনে পুড়িয়ে দিয়েছিল। তারা সাবিত্রী দেবীর একটা পুরনো ছবি বাঁধিয়ে তার বিছানার কাছে রাখল। ছবিতে তিনি হাসছিলেন। এখন সেই ঘরে স্যাঁতসেঁতে এবং অন্ধকারের জায়গায় এক অদ্ভুত শান্তি এবং পবিত্রতার অনুভূতি হতে থাকল। এই সব করা তাদের জন্য সহজ ছিল না। প্রতিটি জিনিস, প্রতিটি স্মৃতি তাদের পাপের কথা মনে করিয়ে দিচ্ছিল। যখন ঘরটি পুরোপুরি তৈরি হয়ে গেল, তারা দুজন দরজায় দাঁড়িয়ে সেটার দিকে তাকিয়ে রইল। ঘরটা এখন ঠিক সেই রকম লাগছিল যেমনটা সাবিত্রী দেবী থাকতে থাকত। শুধু একটা জিনিসের অভাব ছিল, স্বয়ং সাবিত্রী দেবীর। এবার কি? মীরা আস্তে করে জিজ্ঞেস করল। এখন আমাদের মাকে আবার ডাকতে হবে। সমীর একটা গভীর শ্বাস নিয়ে বলল। সেই সন্ধ্যায় তারা রোহনকে কিছু বলল না। তারা নিজেদের থেকে শুরু করল। সমীর ঘরের ভিতরে গেল এবং সাবিত্রী দেবীর ছবির সামনে হাত জোড় করে দাঁড়াল। মা, আমরা আপনাকে ফিরিয়ে নিতে এসেছি। আমাদের ক্ষমা করে দিন। বাড়ি চলুন মা, রোহন আপনার অপেক্ষা করছে। এই কথা বলতে গিয়ে তার কণ্ঠস্বর কাঁপছিল এবং চোখ থেকে জল পড়ছিল। মীরা দরজায় দাঁড়িয়ে এইসব দেখছিল। সাবিত্রী দেবীর ঘরটিকে আবার সাজানো ছিল প্রায়শ্চিত্তের প্রথম ধাপ। পরের ধাপটি আরও কঠিন ছিল, তার উপস্থিতিকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলা। এর শুরু হল পরের সকালে। মীরা সকালে উঠে সবার আগে এক গ্লাস হালকা গরম জল নিল এবং সাবিত্রী দেবীর ঘরে গেল। সে জলের গ্লাসটা তার ছবির সামনে টেবিলে রাখল। মাজি, আপনার জল, সে কাঁপতে থাকা কণ্ঠে বলল। খালি ঘরে তার নিজের কণ্ঠস্বরই প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, যা তাকে ভয় দেখাচ্ছিল। এক মুহূর্তের জন্য তার মনে হল সে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু তারপর তার রোহনের নীরব মুখটা মনে পড়ল এবং সে সাহস সঞ্চয় করল। নাস্তার সময় সমীর এক প্লেটে ডালিয়া বের করল এবং সেটাও সাবিত্রী দেবীর ঘরে রেখে এলো। মা, আপনার নাস্তা। এই সব খুবই অদ্ভুত এবং অস্বাভাবিক ছিল। তারা দুজন একে অপরের কাছ থেকে চোখ আড়াল করছিল, লজ্জা এবং অপরাধ বোধে ভরা ছিল, কিন্তু তারা হার মানল না। দিনের বেলা যখন মীরা একা থাকত, তখন সে সেই ঘরে গিয়ে বসে পড়ত। সে সাবিত্রী দেবীর ছবির সাথে কথা বলত। মাজি, আজ আমি রোহনের স্কুলে কথা বলেছি। তারা বলছে যদিও এমনটাই থাকে তাহলে ওর নাম কেটে দিতে হবে। আপনিই কিছু করুন, ওকে বোঝান। এই সব বলতে বলতে সে হাউ হাউ করে কেঁদে উঠত। সে ক্ষমা চাইত, অনুনয় করত। এটা এক ধরনের থেরাপি ছিল, যেখানে সে তার ভিতরে জমে থাকা সমস্ত বিষ বের করে দিচ্ছিল। সমীর সন্ধ্যায় অফিস থেকে এসে সবার আগে সেই ঘরে যেত। কেমন কাটল দিনটা মা? আজ অফিসে খুব কাজ ছিল। সে এমনভাবে কথা বলত যেন সত্যিই কেউ তার কথা শুনছে।
তারা এই নাটকটাকে তাদের দৈনন্দিন রুটিনের অংশ করে নিল। তারা প্রতিটি ছোট বড় কাজে সাবিত্রী দেবীকে সামিল করত। কোনো নতুন জিনিস কেনার আগে তার ছবি দেখাত, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরামর্শ চাইত। ধীরে ধীরে এই নাটকটা তাদের কাছে কম অদ্ভুত লাগতে থাকল। তাদের মনে হতে থাকল যে সাবিত্রী দেবীর আত্মা সত্যিই তাদের দেখছে, তাদের প্রায়শ্চিত্ত অনুভব করছে। 1 সপ্তাহ কেটে গেল। রোহনের স্বভাবের ওপর তখনও কোনো প্রভাব দেখা যাচ্ছিল না। সে এখন সাবিত্রী দেবীর ঘরে উঁকিও মারত না। তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে ঠাকুমা আর আসবেন না। মীরা এবং সমীরের সাহস ভেঙে যেতে শুরু করেছিল। তাদের মনে হচ্ছিল যে তাদের এই প্রচেষ্টা বৃথা যাচ্ছে। হয়তো ডাক্তার ভুল ছিলেন। মীরা এক রাতে হতাশ হয়ে বলল, না মীরা। সমীর তাকে সান্ত্বনা দিল, এত বড় ভুল 1 সপ্তাহে কিভাবে শুধরে যেতে পারে? আমাদের ধৈর্য ধরতে হবে। অবশেষে তারা রোহনকে সেই ঘরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। এটা ছিল একটা জুয়া। এর ফল হয় তাদের আশাকে এক নতুন আলো দেখাতে পারত, অথবা চিরকালের জন্য নিভিয়ে দিতে পারত। রবিবার দুপুর ছিল। সমীর এবং মীরা রোহনের ঘরে গেল। রোহন তার ঠাকুমার শালগায়ে জড়িয়ে জানালা দিয়ে বাইরে দেখছিল। রোহন, বাবা চলো, সমীর নরম সুরে বলল। রোহন কোনো প্রতিক্রিয়া দেখাল না। সমীর তাকে কোলে তুলে নিল। তারা তাকে নিয়ে সাবিত্রী দেবীর ঘরের দরজা পর্যন্ত এলো। সমীর তাকে কোল থেকে নামালো এবং তার কাঁধে হাত রেখে তাকে ঘরের ভিতরে দেখতে বলল, দেখো বাবা, ঠাকুমা ফিরে এসেছেন। রোহন ঘরের ভিতরে উঁকি মারল। তার ভাবলেশীন চোখ এক মুহূর্তের জন্য সেই পরিবর্তিত ঘরটাকে দেখল। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, জানালার কাছে রাখা আরাম কেদারা এবং বিছানার ওপর রাখা তার ঠাকুমার হাসিখুশি ছবি। সেই ছবিটা দেখেই রোহনের শরীরে একটা হালকা নড়াচড়া হল। সে এতক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে 1 পা ঘরের ভিতরে বাড়াল। সে আস্তে আস্তে হেঁটে ছবিটার কাছে পৌঁছাল। সে তার ছোট্ট হাত বাড়াল এবং কাঁপতে থাকা আঙুল দিয়ে ছবিটার ফ্রেমে স্পর্শ করল। আর সেই মুহূর্তেই তার শুকনো চোখ থেকে 1 ফোঁটা জল গড়িয়ে তার গাল বেয়ে নামল। এটা দেখে মীরা এবং সমীর তাদের নিঃশ্বাস ধরে রাখল। এটা ছিল একটা ছোট্ট অশ্রুবিন্দু, কিন্তু তাদের জন্য এটা কোনো অলৌকিকের চেয়ে কম ছিল না। কত দিন পর তাদের ছেলে কোনো অনুভূতি প্রকাশ করল। রোহন ছবিটা স্পর্শ করল। তারপর সে বিছানার ওপর রাখা তার ঠাকুমার শালটা দেখল, তার আরামকেদারা দেখল। সে প্রতিটি জিনিস এমনভাবে দেখছিল যেন সে বিশ্বাস করার চেষ্টা করছিল যে সে যা দেখছে তা সত্যি। তারপর সে ঘুরে মীরার দিকে তাকাল। তার চোখে সেই ঘৃণা ছিল না যা দেখে মীরা সব সময় ভয় পেত। তার চোখে একটা প্রশ্ন ছিল, একটা বিভ্রান্তি ছিল, যেন সে জিজ্ঞেস করছিল, এসব কি? এটা কি সত্যি? মীরা নিজেকে ধরে রাখতে পারল না। সে হাঁটু মুড়ে বসে রোহনের সামনে বসল। হ্যাঁ বাবা, ঠাকুমা ফিরে এসেছেন। তিনি আমাদের ছেড়ে কখনো যাননি, আমরাই শুধু তাকে দেখতে পাচ্ছিলাম না। রোহন কিছু বলল না। সে শুধু মীরাকে এবং তারপর সেই ছবিটাকে দেখতে থাকল। সেই দিনের পর থেকে রোহন নিজে থেকেই সেই ঘরে যেতে লাগল। সে ঘণ্টার পর ঘণ্টা সেখানে চুপচাপ বসে থাকত, শুধু তার ঠাকুমার ছবি দেখতে থাকত। সে তার জিনিসপত্র ছুঁত, তার শাল গায়ে জড়িয়ে তার আরাম কেদারায় বসে পড়ত। মীরা এবং সমীর তাদের দৈনন্দিন রুটিন চালিয়ে গেল। তারা এখন রোহনের সামনেও সাবিত্রী দেবীর সাথে কথা বলত। মাজি, দেখুন না রোহনকে আজ কত ভালো লাগছে। আজ রোহনকে গল্পটা শুনিয়ে দিন না। এটা ছিল এক অদ্ভুত পরিবার। একজন ছেলে, একজন ছেলের বউ, একজন নাতি এবং একটি ছবি। কিন্তু কয়েক মাস পর সেই বাড়িতে জীবনের কিছু চিহ্ন দেখা যেতে শুরু করেছিল। যেমন যেমন দিন কাটতে থাকল, রোহনের মধ্যে ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে থাকল। মীরা এবং সমীর তাদের চেষ্টা দ্বিগুণ করে দিল। মীরা এখন সাবিত্রী দেবীর প্রিয় ভজন গুনগুন করতে শুরু করল, যা তিনি রোহনকে ঘুম পাড়ানোর সময় গাইতেন। সমীর রোহনকে নিয়ে বসত এবং তাকে সেই গল্পগুলো শোনাত যা সাবিত্রী দেবী শোনাতেন। এক সন্ধ্যায় মীরা রান্নাঘরে রান্না করছিল। সে সাবিত্রী দেবীর পছন্দের লাউয়ের তরকারি তৈরি করেছিল। সে এক বাটিতে তরকারি বের করে সেটা সাবিত্রী দেবীর ঘরে তার ছবির সামনে রাখল। মাজি, আজ আপনার পছন্দের তরকারি বানিয়েছি, চেখে দেখুন কেমন হয়েছে। সে যেই ঘর থেকে বেরোনোর জন্য ফিরল, দেখল দরজায় রোহন দাঁড়িয়ে আছে। সে ভিতরে দেখছিল। মীরা সেখানেই থেমে গেল।
রোহন ধীরে ধীরে হেঁটে ছবিটার কাছে গেল। সে প্রথমে ছবিটা দেখল, তারপর তরকারির বাটিটা। তারপর সে এমন কিছু করল যা মীরা কল্পনাও করেনি। সে চামচে করে তরকারি নিয়ে ঠাকুমার ছবির কাছে ধরল, যেন তাকে খাইয়ে দিচ্ছে, এবং তারপর নিজে চেখে দেখল। তারপর সে মীরার দিকে তাকালো, যেন কিছু বলার চেষ্টা করছে। কোনো শব্দ বেরোল না, কিন্তু কয়েক মাস পর সে কথা বলার চেষ্টা করল। মীরার চোখ থেকে আনন্দের জল গড়িয়ে পড়ল। দুদিন কাটল। সেই রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল এবং ঘরে অন্ধকার ছিল। সমীর এবং মীরা মোমবাতি জ্বালাচ্ছিল। রোহন তার ঠাকুমার ঘরেই ছিল। হঠাৎ ঘর থেকে একটা ক্ষীণ ভীত কণ্ঠস্বর এল, ঠাকু। মীরা এবং সমীর যেখানে ছিল সেখানেই জমে গেল। তারা একে অপরের দিকে তাকাল। তারা কি ঠিক শুনল? তারা দৌড়ে ঘরের দিকে গেল। দরজায় পৌঁছে তারা থেমে গেল। ভিতরে রোহন তার ঠাকুমার ছবির সামনে দাঁড়িয়েছিল। ঠাকুমা, জল। এটা ছিল একটা সম্পূর্ণ স্পষ্ট শব্দ। কয়েক মাসের নীরবতার বাঁধ ভেঙে গিয়েছিল। মীরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে ভিতরে গেল এবং রোহনকে নিজের বুকে জড়িয়ে নিল। সে শুধু কেঁদেই যাচ্ছিল, আনন্দের, দুঃখের, স্বস্তির এবং অনুশোচনার অশ্রু। হ্যাঁ বাবা, আমি জল আনছি, ঠাকুমার জন্য, তোমার জন্য। সমীরও সেখানে এলো এবং তার ছেলে ও স্ত্রীকে জড়িয়ে ধরল। সেই অন্ধকার ঘরে মোমবাতির কাঁপতে থাকা আলোয় সেই পরিবার কয়েক মাস পর প্রথমবার সত্যি সত্যিই এক হল। এটা কোনো অলৌকিক ঘটনা ছিল না, বরং প্রেম, অনুশোচনা এবং বিশ্বাসের অলৌকিকতা ছিল। যে আত্মাকে তারা বাড়ি থেকে নির্বাসিত করেছিল, সেই আত্মাই বাড়িতে ফিরে এসে তাদের জীবনের সবচেয়ে বড় অন্ধকার দূর করল। এরপর রোহন কথা বলা তো শুরু করল, কিন্তু তার জগৎ এখনও তার ঠাকুমার চারপাশে ঘুরত। সে এখন মীরা এবং সমীরের সাথে কথা বলত, কিন্তু তার বেশিরভাগ কথাই ঠাকুমা সম্পর্কে থাকত। মা, ঠাকুমার এই রংটা পছন্দ ছিল, তাই না? সে তার কোনো ড্রয়িংয়ে রং ভরতে ভরতে জিজ্ঞেস করত। বাবা, ঠাকুমা যে গল্পটা বলত সেটা শোনাও না। মীরা এবং সমীর তার প্রতিটি কথার জবাব দিত। মীরা এখন প্রতিদিন সাবিত্রী দেবীর পছন্দের খাবারই রান্না করত। সে তার মডার্ন পোশাকগুলো আলমারিতে চিরকালের জন্য বন্ধ করে দিয়েছিল এবং সাদাসিধা শাড়ি পরা শুরু করেছিল। যে কিটি পার্টি আর শপিংয়ের জন্য সেই সব করেছিল, এখন তাদের নাম শুনলেও তার ঘৃণা হতো। তার জীবন এখন এক ধারাবাহিক প্রায়শ্চিত্তে পরিণত হয়ে গিয়েছিল। একদিন রোহন মীরাকে জিজ্ঞেস করল, মা, তুমি ঠাকুমাকে বৃদ্ধাশ্রমে কেন নিয়ে গিয়েছিলে? তিনি কি নোংরা ছিলেন? এই প্রশ্নটা একটা ছুরির মতো মীরার হৃদয়ে নেমে গেল। সে নিজেকে সামলে নিয়ে রোহনের পাশে বসে বলল, না বাবা, ঠাকুমা নোংরা ছিলেন না। তিনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন। ভুল ঠাকুমার ছিল না, আমার ছিল। আমি তাকে বুঝতে ভুল করেছিলাম। প্রথমবার মীরা নিজের ভুল স্বীকার করল। এটা খুব কঠিন ছিল, কিন্তু ততটাই জরুরিও। তাকে রোহনের মন থেকে সেই সব ভুল ধারণা দূর করতে হতো, যা সে অজান্তে তার মনে ঢুকিয়ে দিয়েছিল। মীরা এখন সাবিত্রী দেবীর জীবন্ত প্রতিনিধি হয়ে গিয়েছিল। সে রোহনকে সেই সব সংস্কার এবং গল্প শেখাচ্ছিল, যা কোনো এক সময় তার শাশুড়ি তাকে শেখাতে চেয়েছিলেন। যে শাশুড়িকে সে বোঝা মনে করত, আজ তারই স্মৃতি তার জীবনের ভিত্তি হয়ে উঠেছিল। সে স্বাধীনতা চেয়েছিল, প্রকৃতি তাকে স্বাধীনতা দিয়েছিল। সে তার শাশুড়ির ছায়া থেকে মুক্তি চেয়েছিল। এখন সে নিজেই তার শাশুড়ির ছায়া হয়ে গিয়েছিল। সে এখন আর কখনো মন খুলে হাসতে পারত না। তার প্রতিটি হাসিতে এক অপরাধবোধ লুকিয়ে থাকত। এটা ক্ষমার খুব চড়া মূল্য ছিল। সে তার ছেলেকে ফিরে পেয়েছিল, কিন্তু এই আনন্দের সাথে একটা স্থায়ী ব্যথাও জুড়ে গিয়েছিল। প্রতিবার যখন রোহন তার ঠাকুমার কথা মনে করত, মীরার তার ভুলের উপলব্ধি আরও তীব্রভাবে হতো। সে এমন এক বন্দী হয়ে গিয়েছিল, যাকে তার নিজের স্মৃতির কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, এবং এই কারাগারের চাবি চিরকালের জন্য হারিয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগল? আপনাদের মতামত মন্তব্য করে অবশ্যই জানান, এবং এটাও জানান যে আপনারা আমাদের গল্পগুলো ভারতের কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা, যদি আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, যা আপনারা চান যে আমরা গল্পের রূপে সকলের সামনে নিয়ে আসি, তাহলে অবশ্যই আমাদের লিখে পাঠান। আপনারা মন্তব্য করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।